ওয়াকার সাহেব ঢাকার সেনানিবাসে জেনারেলদের সঙ্গে একটি গোপন মিটিং করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। সেখানে আলোচনা হয়েছে আগামী 15 দিনের মধ্যে নাকি বাংলাদেশ আক্রমণ করবে ভারত। ইউনূসকে গদি থেকে হটিয়ে খাঁচায় বন্দী করা হবে, উপদেষ্টাদের সঙ্গে তাকে জেলখানায় পাঠানো হবে এবং বাংলাদেশে সত্যিকার অর্থেই আওয়ামী লীগ আবারও একটা রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে, রাজনৈতিক বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশে আসার ব্যবস্থা করে। যে সাইমা ওয়াজেদ পুতুলও ভীষণ সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের রাজনীতিতে। এবং যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সেই আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না। তো সেই কারণে আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না। আর আপনারা কেউ ভুল বুঝবেন না, আমি তো মানুষ, সাধারণ মানুষ, আমার সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু আমি বিক্রয়যোগ্য পণ্য। আসসালামু আলাইকুম দর্শক, সংবাদের কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনারা ইতিমধ্যে দেখেছেন, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি একটুকু স্কিপ করবেন না। আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবো মনোযোগ সহকারে। তার আগে অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা ধারাবাহিকভাবে একে একে সম্পূর্ণ ভিডিওটি চলুন দেখে আসি। মুহূর্তে সামরিক অভিযান এবার হবে বাংলাদেশে, এই বার্তাটি পৌঁছে গেছে মিয়া ইউনূসের কাছে। সেখান থেকে পৌঁছে গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে। সুতরাং ওয়াকার বুঝে গেছেন জল কোন দিকে গড়াচ্ছে এবং জল যেদিকে গড়াচ্ছে সেটার দিকে তাকেও যেতে হবে। সুতরাং তার প্রেক্ষিতে দুদিন আগে ওয়াকার সাহেব ঢাকার সেনানিবাসে জেনারেলদের সঙ্গে একটি গোপন মিটিং করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। সেখানে আলোচনা হয়েছে আগামী 15 দিনের মধ্যে নাকি বাংলাদেশ আক্রমণ করবে ভারত। এই আক্রমণে কি করবে ভারত সেটাও আলোচনা হয়েছে। রংপুর ও চট্টগ্রাম ডিভিশনকে কেটে দেবে বাংলাদেশের ম্যাপ থেকে। এই পরিস্থিতিতে কি করতে পারে বাংলাদেশ সেনা? এটা অবশ্য ফিস কানে কানে কথা। সেটা হলো ইউনূসকে গদি থেকে হটিয়ে তাকে নাকি খাঁচায় বন্দি করা হবে, মানে জেলখানার খাঁচা। উপদেষ্টাদের সঙ্গে তাকে জেলখানায় পাঠানো হবে এবং তারপরে নাকি শেখ হাসিনাকে সাদরে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা। দেখুন, মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর 18ই নভেম্বর তৌহিদ হোসেনের প্রথম চিঠি হাসিনাকে ফেরত চেয়ে, তারপর গত 7 দিনে আরও 2টো চিঠি। শেষমেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রক একটা জবাব পাঠিয়েছে, বলেছে অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হয়েছে, যেভাবে গঠিত হয়েছে সেটা আইন ও সংবিধানকে কিভাবে ভেঙে, সংবিধান মেনে হয়েছে কিনা, বিচারপতি হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তারা বিচারপতি হওয়ার যোগ্য কিনা, সাক্ষ্য প্রমাণের ভিত্তি, শেখ হাসিনার পছন্দ করা আইনজীবীদের নিযুক্তি দেওয়া হয়েছিল কিনা ইত্যাকার বেশ কিছু প্রশ্ন। এর সঙ্গে চাওয়া হয়েছে ওই 453 পাতার রায়ের কপি, শুনানির পূর্ণ বিবরণ, সাক্ষ্য প্রমাণের যাবতীয় নথি। এসব পেলে ভারত সরকার বিচার করে দেখবে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা কিনা, প্রতিশোধমূলক মানসিকতা থেকে তৈরি কিনা এবং বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ছিল কিনা। সব ঠিকঠাক থাকলে তবেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবার কথাটা বিবেচনা করা যেতে পারে। কেউ প্রশ্ন তুলতেই পারেন কিভাবে বিচার হবে বাংলাদেশে, সেটা বাংলাদেশের সার্বভৌম অধিকার, ভারত সেখানে নাক গলাবে কেন? এর উত্তরে বলতে হয়, দুই দেশের মধ্যকার যে প্রত্যর্পণ চুক্তি মোতাবেক বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরতের দাবি জানাচ্ছে, সেই চুক্তির ধারাতেই এই সব প্রসঙ্গগুলো দেখার আইনগত অধিকার ভারতকে দেওয়া হয়েছে। ভারত তাই এই সব প্রশ্নের জবাব চেয়েছে এবং জবাব পেলে তারপরে দেখবে। এই জবাব চাওয়াটাই, জবাব যে বাংলাদেশ সরকারকে মহা ফাঁপড়ে ফেলেছে সেটা জানা কথা। সমালোচকদের কথা ছাড়ুন, বাংলাদেশের বর্তমান সরকারের নয়াদিল্লিস্থ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, তিনি এনডিটিভিতে একটি মতামতে লিখেছেন, তিনি নিজে এই মতামতটি দিয়েছেন, লিখেছেন সেখানে প্রবন্ধ গোছের, সেখানে লিখেছেন অপরাধ ট্রাইব্যুনালের বিচারে অনেক ত্রুটি আছে। তিনি যে ত্রুটিগুলোর কথা স্বীকার করেছেন তার মধ্যে প্রধান হচ্ছে ন্যায্য বিচারের মান পূরণে ব্যর্থতা, যার সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তিনি নিজে কথাগুলো বলেছেন, এমনকি একই অভিযোগ করেছে জাতিসংঘ। আর তার প্রবন্ধে এই অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন ফয়সাল মাহমুদ, করে নিয়ে বলেছেন এটা জনতা চাইছে তার বিচার। মানে এটা কি দাঁড়ালো? ইউনূসের নিজের লোক বলছেন বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গত হয়নি, অন্যায্য হয়েছে। সুতরাং কাগজপত্র সব হাতে পাওয়ার পর ভারত যে শুধু হাসিনাকে ফেরত পাঠানো হবে না এই কথাটি বলে যে শুধু চুপ হয়ে যাবে তা নয়, কিভাবে এই বিচার হয়েছে তার পুরো ডকুমেন্ট চলে যাবে, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে, শেখ হাসিনার কাছে পৌঁছে যাবে, যাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বা আইসিসিতে ভালোভাবে মামলা দাখিল করতে পারেন শেখ হাসিনা। খবরে পড়লাম এই হাসিনাকে ফেরত পেতে ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছেন যে সরকার হেগের আইসিসিতে, ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানে ক্রাইমস কোর্ট, সেখানটায় যাওয়ার বিষয় বিবেচনা করছে।
যদি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ প্রক্রিয়া সফল না হয়। এই লোকটা যে কি করে একটা দেশের আইন উপদেষ্টা হয়, আবার নাকি ঢাকা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক, আমার কি করে যে হন তিনি আমার জানা নেই। অবশ্য বনগাঁয় শিয়াল রাজা বলে একটা কথা আছে, তবে শিয়াল বুদ্ধিমান যত না তার চেয়ে বেশি ধূর্ত। এই আসিফ নজরুল বুদ্ধিমান নয়, তবে ধূর্ত নিশ্চয়ই, এবং রং পাল্টানোর মাস্টার। তিনি গিরগিটি প্রজাতির, সে পাল্টান, কিন্তু তিনি জানেন না যে আইসিসিতে তিনি যাওয়ার আগেই মামলা উঠে গেছে আইসিসিতে। যারা জানেন না তারা শুনে রাখুন, শেখ হাসিনা স্বয়ং এবং তার দল ইতিমধ্যে আইসিসিতে চলে গেছেন। 28 অক্টোবর 2024 সালে একজন লন্ডন ভিত্তিক বাংলাদেশি ব্রিটিশ আইনজীবী মোহাম্মদ আশরাফুল আরেফিন তিনি আইসিসিতে হাসিনা এবং 69 জন অন্যান্য সহযোগীর বিরুদ্ধে একটি মামলা দাখিল করেন। এই অভিযোগটি আর্টিকেল 15-এর অধীনে ফাইল করা হয়েছিল, যা রোম স্ট্যাটিউট অনুযায়ী ব্যক্তিদের সরাসরি আইসিসি প্রসিকিউটরের কাছে তথ্য জমা দেওয়ার অনুমতি দেয়। এই মামলায় আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার কমপ্লেন করা হয়, কাউন্টার এফিডেভিট নয়, কাউন্টার কমপ্লেন এর প্রতিক্রিয়ায় করা হয়। শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টি নিজেদের দিক থেকে এই মামলাটি ফাইল করেছে। এই মামলায় তারা আওয়ামী লীগ অভিযোগ করেছে যে ইউনূস সরকার আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতা করেছে, 400 আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করেছে মারধর এবং লিঞ্চিংয়ের মাধ্যমে। 25 জন আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে জুলাই 2024 থেকে জেল কাস্টডিতে বা পুলিশ কাস্টডিতে মেরে ফেলা হয়েছে। এই কাউন্টার কমপ্লেনটি আর্টিকেল 15-এর অধীনে ফাইল করা হয়েছে, যা ইউনূস এবং তার সঙ্গে 62 জন তার উপদেষ্টা এবং অন্যদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলেছে। তাহলে বোঝা গেল আসিফ নজরুল যাওয়ার আগেই আওয়ামী লীগ কিন্তু চলে গেছে আইসিসিতে। এই মামলা ছাড়া শেখ হাসিনা বারবার ইউনূস সরকারকে চ্যালেঞ্জ করেছেন যে যদি তারা তাদের মামলায় তাদের অভিযোগে আত্মবিশ্বাসী হন তবে সেটি আইসিসিতে নিয়ে যান। তার যুক্তি হচ্ছে, আমি আমার অভিযুক্তদের সামনে একটি যথাযথ ট্রাইব্যুনালে দাঁড়াতে ভয় পাই না, যেখানে প্রমাণ সাবধানে ওজন করা যায় এবং পরীক্ষা করা যায়। এই কারণেই আমি বারবার ইউনূস সরকারকে এই অভিযোগটি হেগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছি। হাসিনা দাবি করেছেন ইউনূস সরকার এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না, কারণ তারা জানে যে আইসিসি থেকে তিনি অব্যাহতি পাবেন, মানে শেখ হাসিনা আইসিসি থেকে অব্যাহতি পাবেন। সরকার আরও ভয় পায় যে আইসিসি ইউনূসের সরকারের নিজেদের মানবাধিকার লঙ্ঘন রেকর্ডটাও পরীক্ষা করবে। সরি, এরপরেও কি আসিফ নজরুল আর ওই হেগের আইসিসিতে যাওয়ার কথা বলবেন? বলা উচিত নয়, তবে পাবলিককে গরম রাখতে বলতেই পারেন। এরই মধ্যে খবর এসেছে প্রায় 600 কোটি টাকা খরচ করে ইউনূস সরকার লন্ডনের 2 জন ব্যারিস্টারকে নিয়োগ করেছে, যাতে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হয় তার আইনি লড়াইয়ের জন্য। এই দুজনের নাম হচ্ছে ব্যারিস্টার টবি ক্যাডম্যান ও ব্যারিস্টার মোহাম্মদ সাইফ উদ্দিন খালেদ। এছাড়া আছেন আফজাল সামি সায়েদ আলী। নভেম্বর 19, 2025-এ এই ব্রিটিশ আইনজীবীরা ব্যারিস্টাররা ঢাকায় এসেছেন শেখ হাসিনার প্রত্যর্পণ মামলায় আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রদান করতে। 19 এপ্রিল নভেম্বরের পর 7 দিন হয়ে গেল, 8ম দিন আজ, এবং তাতেও দেখা যাচ্ছে কি যে হয়েছে, কি তারা করেছেন সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু না বোঝা যাক, এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রত্যর্পণ মামলা হবে, যে মামলার জন্য ওই 2 জন ব্যারিস্টার এসেছেন, এটা নিশ্চয় হবে হয় ভারতের বিরুদ্ধে, কিংবা সেটা কোন দেশের আদালতে হবে? নিশ্চয়ই বাংলাদেশের আদালতে নয়। বাংলাদেশের আদালতে হলে ভারত তো যাবেই না। সুতরাং ভারতের আদালতে মামলা করতে হবে, কিংবা হেগের আন্তর্জাতিক আদালতে। কতদিনে বেরোবে সেই আদালতের রায়? ততদিনে ইউনূস, আসিফ নজরুলদের সরকার কি মরে ভূত হয়ে যাবে না? আর এই ব্যাপারে আইনি সহায়তা দিতে রাজকোষ থেকে যে 600 কোটি টাকা খসবে, তার মধ্যে ইউনূস আসিফদের দালালির ভাগটা কত? এপিসোড বড় হয়ে যাচ্ছে, এবার শেষের কথায় আসি। পাগলা কুকুর বড় জ্বালাতন করছে। একে তো হাসিনার মামলা, হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে, তার উপর সেই জঙ্গিদের স্বর্গরাজ্য করে তুলেছে, তারা সব ভয় দেখাচ্ছে। ওই সরকারের নানান লোক তারা ভারতের নানান অংশকে নিজেদের ম্যাপে দেখাচ্ছে, তারা সেখান থেকে জঙ্গিদেরকে ভারতে পাঠাবার ষড়যন্ত্র করছে আইএসআই এর মাধ্যমে। সুতরাং পাগলা কুকুর বড় জ্বালাতন করছে। কাকে কখন কোথায় কামড়াবে বিশ্বাস নেই। তাই কুকুর পাগলা হলে যা করা হয় সাধারণ ক্ষেত্রে, তাই করতে মন ঠিক করে ফেলেছে এবার ভারত। সেটা কি? সেটা হলো কুকুরকে মেরে ফেলা। এরই আলটিমেটাম নিয়ে গেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মহাশয় আমাদের অজিত ডোভালের কাছ থেকে। ভারতের সহ্যের সীমা পেরিয়ে গেছে, গত 1.5 বছরে পেরিয়ে গেছে। যে কোনো মুহূর্তে সামরিক অভিযান এবার হবে বাংলাদেশে, এই বার্তাটি পৌঁছে গেছে মিয়া ইউনূসের কাছে।
সেখান থেকে পৌঁছে গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে, যিনি বর্তমানে আবার ইউনূসের অন্যতম দক্ষিণ কিংবা বাম হস্ত হয়ে গেছেন। এবং তার প্রেক্ষিতে কিন্তু পাগলেও তো নিজের ভালো বোঝে, সুতরাং ওয়াকার বুঝে গেছেন জল কোন দিকে গড়াচ্ছে এবং জল যেদিকে গড়াচ্ছে সেটার দিকে তাকেও যেতে হবে। সুতরাং তার প্রেক্ষিতে দুদিন আগে ওয়াকার সাহেব ঢাকার সেনানিবাসে জেনারেলদের সঙ্গে একটি গোপন মিটিং করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। সেখানে আলোচনা হয়েছে আগামী 15 দিনের মধ্যে নাকি বাংলাদেশ আক্রমণ করবে ভারত। এই আক্রমণে কি করবে ভারত সেটাও আলোচনা হয়েছে। রংপুর ও চট্টগ্রাম ডিভিশনকে কেটে দেবে বাংলাদেশের ম্যাপ থেকে। বাংলাদেশ তো 7 সিস্টার্সকে কেটে ভারতের 7টা রাজ্যকে দখল করতে চাইছিল। তো এবার ভারত নাকি ঠিক করছে রংপুর ও চট্টগ্রাম ডিভিশনকে কেটে দেবে বাংলাদেশের ম্যাপ থেকে, জুড়ে নেবে ভারতের সঙ্গে। ভারত এরকম কোনো কথা বলেনি, তবে বাংলাদেশের জেনারেলদের ভয় এটা। এই পরিস্থিতিতে কি করতে পারে বাংলাদেশ সেনা? এটা অবশ্য ফিস কানে কানে কথা। সেটা হলো ইউনূসকে গদি থেকে হটিয়ে তাকে নাকি খাঁচায় বন্দি করা হবে, মানে জেলখানার খাঁচা। উপদেষ্টাদের সঙ্গে তাকে জেলখানায় পাঠানো হবে এবং তারপরে নাকি শেখ হাসিনাকে সাদরে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা। তিনি ক্ষমতায় বসবেন আবার এবং নির্বাচন হবে তার নেতৃত্বে। এই কথাগুলো গত বেশ কিছুদিন আগেও আমি আমার একাধিক ভিডিওতে বলেছি, যদিও পাকা সিদ্ধান্ত হয়নি এখনো। তবে এটা ছাড়া বাংলাদেশকে অখণ্ড রাখার আর কোনো পথ নেই। বাংলাদেশকে অখণ্ড রাখতে পারে একমাত্র শেখ হাসিনা। এসব যে কথার কথা নয়, তার প্রমাণ মিলতে খুব বেশি দেরি করতে হবে না। মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন, নির্বাচনের তফসিল ঘোষণা হোক, দেখা যাক আওয়ামী লীগ সম্পর্কে কি সিদ্ধান্ত হয়েছে, তারপর দেখা যাবে নাটকের বাকি অংশ। বাংলাদেশের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেবার পর এখন তার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলোর রায় ঘোষণা শুরু হয়েছে। আজকে 3টা মামলার রায় ঘোষিত হয়েছে এবং সেই 3টি মামলায় শেখ হাসিনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এই দুর্নীতির মামলা, 6টি দুর্নীতির মামলার মূল অভিযোগ আসলে 60 কাঠা জমি রাজুকের পূর্বাচলে বরাদ্দকৃত 10 কাঠার 6টি প্লট এই দুর্নীতির মামলাগুলোর মূল কেন্দ্রে রয়েছে। একটি প্লট একটি প্লট শেখ হাসিনার নামে শেখ হাসিনার আমলে বরাদ্দ হয়েছে। এছাড়া শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার 2 সন্তান ছোট কন্যা আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক, এই 6 জনের নামে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ হয়েছে। এই বিষয়গুলো নিয়ে 6টি মামলা হয়েছে এবং এই 6টি মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। আজকে যে 3টি মামলার রায় ঘোষিত হয়েছে সেই 3টি মামলায় 3টিতেই শেখ হাসিনা আসামি। এছাড়া সজীব ওয়াজেদ জয় 10 কাঠার প্লট নিয়েছেন পূর্বাচল থেকে। সেই মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে। আর সাইমা ওয়াজেদ পুতুল পূর্বাচলে 10 কাঠার প্লট পেয়েছেন, তার নামে প্লট বরাদ্দ হয়েছে। সেই নিয়ে আরেকটা মামলায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই যে প্লট বরাদ্দের মামলা হলো শেখ হাসিনা এবং তার পরিবার পরিজনের বিরুদ্ধে। এছাড়া আরো 3টা মামলা আছে। শেখ রেহানার বিরুদ্ধে হয়েছে যে মামলা, তার রায় আসছে। শেখ রেহানার পুত্রের জন্য বরাদ্দ হয়েছে যে প্লট, তা নিয়ে আলাদা মামলা আছে। তাতে শেখ রেহানার পুত্র শেখ রেহানা শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। শেখ রেহানার আরেক কন্যার প্লট পাওয়ার বিষয়ে সেখানেও শেখ হাসিনা, শেখ রেহানা এবং ওই কন্যাকে মামলা করা হয়েছে। মানে জমি পাওয়া গেছে 60 কাঠা, 10 কাঠা করে এক একজন। টিউলিপ সিদ্দিক কোনো জমি এখানে পান নাই, ব্রিটিশ এমপি, এবং কিন্তু তাকেও তার মা, বোন এবং ভাই যে 3টা মামলা, সেই 3টা মামলায় আসামি করা হয়েছে যে তিনি নাকি তার খালার ওপর প্রভাব বিস্তার করে তার মা ভাই বোনকে সম্পত্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তার মানে 60 কাঠা মাত্র জমি পাওয়া গেছে, এক একজনের জন্য 10 কাঠা করে বরাদ্দ। এমন নয় যে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পরিবার হিসেবে রাজুকের বরাদ্দকৃত প্লটের যে মাপ, তার বাইরে গিয়ে একটা বিশাল মাপের কোনো প্লট তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু ওই 60 কাঠা প্লট নিয়েই 6টি মামলা দিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এবং এই মামলাগুলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই জন্য যে এই মামলাগুলোর মাধ্যমে আসলে শেখ পরিবারের, আপনাদের মনে থাকবে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর খুব স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশ জুড়েই অনেকে নিজেদেরকে শেখ পরিবার হিসেবে জাহির করে নানা রকম প্রভাব বিস্তার করতে চাইবে, ক্ষমতার অপব্যবহার করতে চাইবে, কিন্তু বাংলাদেশের তার দলের বাইরে সকলে যাতে মনে রাখে যে শেখ পরিবার বলতে বা প্রধানমন্ত্রীর পরিবার বলতে তিনি এই 7 জনকে বোঝেন। মানে টিউলিপ সিদ্দিকী সহ তার বোনের 3 পুত্রকন্যা, তার বোন এবং তার নিজের 2 পুত্রকন্যা, এদেরকেই তিনি শেখ পরিবার হিসেবে বোঝেন এবং সারা দেশবাসী যেন সেটা মনে রাখেন। তার মানে এই মামলাটির মাধ্যমে 6টি মামলা করে 60 কাঠা জমি পেয়ে মোটামুটি ভাবে দুর্নীতি দমন কমিশন পুরো শেখ পরিবারকে জালের মধ্যে নিয়ে এসেছে।
এবং সেই জালে শেখ পরিবারকে আটকে ফেলে এখন যখন দণ্ড দেওয়া হচ্ছে, বোঝাই যাচ্ছে যে যেহেতু সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুলেরও 5 বছর করে কারাদণ্ড হয়েছে এসব প্লট নেওয়ার জন্য, কাজেই এই মামলাগুলোতে আগামীতে যে মামলাগুলোর বিচার আসছে সেই মামলাগুলোতেও শেখ রেহানার পুত্র কন্যাদেরও দণ্ডাদেশ হয়ে যাবে। তার মানে, এবং টিউলিপ সিদ্দিকী এমনকি ব্রিটিশ এমপি তা থেকে রক্ষা পাবেন না, যদিও ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং সাবেক মন্ত্রী, বিচারমন্ত্রী, সাবেক অ্যাটর্নি জেনারেল সহ ব্যক্তিবর্গ এরই মধ্যে বাংলাদেশের দূতাবাসের মধ্যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এমন একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট মামলার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। কিন্তু বোঝা যাচ্ছে শেখ পরিবারের প্রত্যেকের বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়ে দেওয়া হবে। আমার কাছে মনে হয় যে এই মামলাগুলোর সবচেয়ে বড় তাৎপর্য এখানেই, এবং এই তাৎপর্যটুকু অর্জনের জন্যই রাজুক বরাদ্দকৃত প্লটে 60 কাঠা জমি পেয়ে এতগুলো মামলা করবার এক রকমের উৎসাহ এবং অনুপ্রেরণা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। কারণ এই মামলাগুলোর মাধ্যমে এটা নিশ্চিত করা গেল যে শেখ পরিবারের কোনো সদস্য এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবে না যদি বাংলাদেশে সত্যিকার অর্থেই আওয়ামী লীগ আবারও একটা রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে, রাজনৈতিক বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসতে না পারে। দেখেন 2024 আগস্টের পর শেখ হাসিনা সহ শেখ পরিবারের গভীর দুর্নীতি অনুসন্ধান এবং নানা রকম গল্প ছড়ানো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিনা এই 60 কাঠা জমি সরকারি বরাদ্দের প্লটে এসে 6টি মামলা করতে হয়েছে দুর্নীতি দমন কমিশনকে। দুর্নীতি দমন কমিশনের এক্ষেত্রে মূল অভিযোগ যে তারা হলফনামায় মিথ্যা কথা বলেছেন, তাদের ঢাকায় আরো ফ্ল্যাট প্লট আছে, কিন্তু এর পরেও তারা এই রাজুকের প্লট নিয়েছেন, যেই রাজুকের প্লটে তারা বলেছেন যে তাদের আর কোনো ফ্ল্যাট প্লট নাই। সজীব ওয়াজেদ জয় এই মামলার রায়ের আগে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়ে তিনি সরাসরি বলেছেন যে এই রায়গুলো ঘোষিতই হয়েছে যাতে তারা কেউ আর নির্বাচনে অংশ নিতে না পারেন। কারণ ওই যে কারাদণ্ড দেওয়া মানে শুধু যে মানে দেশে ফেরার পথটা এখনকার মতো অবরুদ্ধ হয়ে গেল রাজনৈতিকভাবে এমন একটা বৈরী পরিবেশে, যেখানে এসে আদালতে আসলে তারা কারারুদ্ধ না হয়ে আইনি লড়াই চালাতে পারবেন না, সেরকম একটা পরিস্থিতি যে শুধু করা হলো তাই নয়, নির্বাচনে বা কোনো রকম রাজনৈতিক প্রক্রিয়ায় শেখ পরিবারের আর কেউ এখন অংশ নিতে পারবেন এই দণ্ডাদেশ উঠে না গেলে বা আদালতেও একটা পট পরিবর্তন না ঘটলে, সেটা যখন অসম্ভব, তখন সজীব ওয়াজেদ জয় পরিষ্কারভাবে বলেছেন বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে যে এই রায়গুলো দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা মামলা এবং রায়গুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া হয়েছে যাতে তারা নির্বাচন না করতে পারেন। এবং অনিয়ম করে যে রাজুকের প্লটগুলো বরাদ্দ নেওয়া হয়েছে এই অভিযোগের জবাবে তিনি দাবি করেছেন যে তিনি আইন অমান্য করেননি বা তার কোনো ভাই বোন, তিনি 5 ভাই বোনের কথাই বলেছেন, যদিও এক বোন টিউলিপ সিদ্দিক তিনি কোনো জমি পান নাই, কিন্তু বাকি যে তারা 4 ভাই বোন, তার খালাতো ভাই বোন সহ তিনি সবার কথা উল্লেখ করে বলেছেন যে তাদের কারো কোনো নিজের কেনা প্লট বা ফ্ল্যাট, কোনো জমি নিজের কেনা নাই এই বাংলাদেশে। কাজে নিজের কেনা কোনো জমি যদি না থাকে, যা তারা পেয়েছেন তারা পৈতৃকভাবে পেয়েছেন, এবং সেই অবস্থায় তারা নিশ্চিতভাবেই রাজুকের প্লট কিনতে পারেন। এবং সজীব ওয়াজেদ জয় দাবি করছেন যে তারা তো রাজুকের সব নিয়ম মেনে, কারণ রাজুকের প্লটগুলো কিন্তু বিনামূল্যে দিয়ে দেওয়া হয় না, মানে নানাভাবে এমনভাবে এটা নিয়ে আলাপ হয় যে মনে হয় যে রাজুকের প্লটগুলো সম্ভবত কেউ কাউকে বিনামূল্যে দিয়ে দিচ্ছে। মানে এই বিষয়টা অনেকটা এরকম নয়, ওই যে তারেক রহমান এসে যেই গুলশানের অ্যাভিনিউয়ের ওপর 1.5 বিঘার ওপর নির্মিত যে ডুপ্লেক্স বাড়িটিতে এসে উঠবেন বলে বলা হচ্ছে, 196 নম্বর বাড়ি, সেই বাড়িটির মতো কিন্তু রাজুকের প্লট নয়। সেটি 1981 সালে খালেদা জিয়ার নামে সরকার দান করে দিয়েছিল, মানে সরকার বরাদ্দ দিয়ে দিয়েছিল। কাজেই সেক্ষেত্রে কোনো মূল্য পরিশোধ করতে হয় নাই, এবং এখন যে তারেক জিয়ার নামে নামজারি করে দিয়েছে সরকার, সেজন্য তারেক জিয়াকেও কোনো মূল্য পরিশোধ করতে হয় নাই। কিন্তু রাজুকের প্লটের ক্ষেত্রে কিন্তু যার নামে প্লট বরাদ্দ হয় তাকে সরকার নির্ধারিত মূল্যটা পরিশোধ করতে হয়। কাজেই সজীব ওয়াজেদ জয় বলছেন যে আমরা তো নিজস্ব অর্থায়নে সেই মূল্য পরিশোধ করেই জমি কিনেছি। তবে যাই হোক, মানে একজন আরেকজন সম্পর্কে কি বলছেন সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে শেখ পরিবারের সবাইকে এই 60 কাঠা জমির জালে আটকে ফেলা গেছে এবং শেষ পর্যন্ত শেখ পরিবারকে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখা, বাংলাদেশে ফেরা থেকে বিরত রাখতে এই মামলাগুলো, সেটা বুঝতে আসলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অসুবিধা হয় না, শেখ পরিবারের অসুবিধা হচ্ছে না। শেখ হাসিনা স্পষ্টতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে তার সাক্ষাৎকারে বলেছেন যে তিনি রাজনৈতিক অ্যাসাসিনেশন, রাজনৈতিক হত্যাকাণ্ডের কেন্দ্রে যে পরিবার, সেই পরিবারের সদস্য, তিনি এটা দেখে এসেছেন। 75-এ যে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে তারই ধারাবাহিকতায় এখন তাকে তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের মামলা সহ বিভিন্ন আদালতে বিভিন্ন মামলা চলছে, এবং সেই হত্যার যে কেন্দ্রে শেখ পরিবার, রাজনৈতিক হত্যার অ্যাসাসিনেশনের কেন্দ্রে যে শেখ পরিবার, তার কারণই ছিল যে শেখ পরিবারকে রাজনীতি থেকে দূরে সরিয়ে ফেলা। কাজেই ইউনূস সরকারের আমলে এই মামলাগুলোর মাধ্যমে আসলে সেই কাজটি সমাধা হয়েছে বলে এক রকমের তৃপ্তি বা উৎসাহিত বোধ করতেই পারে ইউনূস সরকার, যে এর মাধ্যমে শেখ রেহানার এমনকি ব্রিটিশ এমপি যে কন্যা, তার পক্ষেও আর বাংলাদেশে আসা সম্ভব হবে না যদি না তারা রাজনৈতিক বিজয় অর্জন করে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে আসার ব্যবস্থা করেন। কিন্তু এর তাৎপর্য অন্য দিক থেকেও আছে। দেখেন, শেখ হাসিনাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞেস করা হতো এবং আওয়ামী লীগের ভেতরে এবং আওয়ামী
আওয়ামী লীগের রাজনীতির নেতা কর্মী সমর্থকদের মধ্যে এই প্রশ্ন ছিল যে শেখ হাসিনার উত্তরাধিকারকে, শেখ হাসিনার পরিবারে তার বোন, তার পুত্র, কন্যা কিংবা তার বোনের পুত্র, কন্যারা প্রায় মানে বাংলাদেশে নিয়মিত আসতেনই না, কন্যারা একেবারেই বাংলাদেশের সঙ্গে তেমন ভাবে মানে খুবই পারিবারিক সময় কাটাতেন, যে তারা কেউ রাজনীতিতে সক্রিয় হবেন কিনা। এবং বরাবর শেখ রেহানা থেকে শুরু করে সে সজীব ওয়াজেদ জয়, পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, এরা প্রত্যেকেই বলে এসেছেন যে তারা আসলে মানে সেভাবে রাজনীতিতে আসতে এখনই প্রস্তুত নন। সজীব ওয়াজেদ জয় তার মার সঙ্গে একেবারে 2008-এর দিন বদলের সনদ ঘোষণা করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে যখন শেখ হাসিনা এলেন, তখন থেকেই তার মায়ের ডিজিটাল বাংলাদেশের উপদেষ্টা হিসেবে, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। তার রংপুরে আওয়ামী লীগের সদস্য পদও আছে, কিন্তু বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি ছিল যে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও কেন সদস্য পদ নিচ্ছেন না, কেন রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ রেহানার ছেলে, তিনি সদস্য পদ নেন না। কিন্তু তারা প্রত্যেকে তাদের পেশাগত জীবন নিয়ে ব্যস্ত থাকায় শেখ হাসিনা 2023-এও আমি দেখছিলাম যে তিনি এক মন্তব্যে বলেছেন যে আমরা ছেলে মেয়েদের পড়ালেখা শিখিয়েছি, তারা যেভাবে যে কাজ করতে চায় তাতেই আমরা খুশি, রাজনীতিতে আসতে চায় কিনা সেটা শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত। এবং তিনি বারবারই বলেছেন যে তার পুত্র ভীষণ ঘনিষ্ঠভাবে বাংলাদেশের ডিজিটাল পথ পরিক্রমাটা তৈরিতে তার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। কিন্তু সেক্ষেত্রেও সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে সক্রিয় হবেন কিনা, প্রত্যক্ষ রাজনীতিতে আসবেন কিনা, এই বিষয়টা কখনো জানা যায় নাই। কিন্তু আগস্টের পর থেকে সজীব ওয়াজেদ জয় যেমন ভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছেন, সক্রিয় হয়ে উঠেছেন, সকল সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, শুধু তাই নয়, তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংযোগ বৃদ্ধি করেছেন, সংযোগ রাখছেন নিয়মিতভাবে। এবং সর্বশেষ কমনওয়েলথ মহাসচিব যখন বাংলাদেশ সফর করলেন শার্লি বচওয়ে, তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে যখন বৈঠক করলেন এবং অনলাইনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিলেন, তখন তার বৈঠকটি অনুষ্ঠিত হলো কিন্তু সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। তাতে ধারণা করা যায় যে আওয়ামী লীগের যে আন্তর্জাতিক যোগাযোগ সংযোগ তৈরি করা, সেখানে ঘনিষ্ঠভাবে তার মা এবং দলের সঙ্গে কাজ করছেন সজীব ওয়াজেদ জয়। আর সাইমা ওয়াজেদ পুতুল, তিনি ব্যস্ত ছিলেন দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক হিসেবে। 2024-এ তার মা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে ধরনের প্রচারণা চললো, এবং জানুয়ারি মাসে যখন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ওই যে প্লট জালিয়াতির মামলা, প্রতারণার মামলা দায়ের করে ফেললো, তখন জুলাই মাসে এসে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাইমা ওয়াজেদ পুতুল মায়ের সঙ্গে দিল্লিতেই আছেন। এবং আমার দেশ, নয়া দিগন্তের মতো আওয়ামী লীগ বিরোধী পত্রিকাগুলো সেই আগস্ট মাসেই গোয়েন্দা সংস্থার বরাতে এমন খবর দিল যে সাইমা ওয়াজেদ পুতুলও ভীষণ সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের রাজনীতিতে। তিনি এখন আওয়ামী লীগের তথ্য গবেষণা সেল সিআরআই এর প্রধান হিসেবে, মানে মুখ্য ব্যক্তি হিসেবে কাজ করছেন, সংযোগ রক্ষা করছেন এবং আওয়ামী লীগের প্রচারণার বিষয়টিও সমন্বয় করছেন, মায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। বলতে বলতে শঙ্কা এবং উদ্বেগে পত্রিকাগুলো এমন কথাও লিখলো যে সাইমা ওয়াজেদ পুতুলই নাকি মার্চ টু যমুনা এমন কর্মসূচি কি করে অনলাইন অফলাইন কর্মসূচির মাধ্যমে সংগঠিত করা যায়, আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের সকলকে এই বিষয়ে জোটবদ্ধ করা যায়, সে বিষয়টি নিয়েও কাজ করছেন। অগাস্ট থেকেই বারবার কথা উঠছে শেখ হাসিনার পরিবার তারা যতটা সক্রিয় হয়ে উঠেছে, ততটা সক্রিয় হয়ে ওঠায় মার্চ টু ঢাকা, ঢাকা দখল, ঢাকা অ্যাটাক, নানা কিছু হবে। কাজেই শেখ পরিবারের সদস্যদেরকে যখন সুনির্দিষ্টভাবে লক্ষ্য স্থির করে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হিসেবে, বা সজীব ওয়াজেদ জয় যেমন বলছেন নির্বাচন থেকে দূরে রাখবার জন্য, কিংবা শেখ হাসিনা যেটা বলছেন রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানোর জন্য মামলার জালে আটকে দণ্ডাদেশ দিয়ে দেওয়া হচ্ছে, তখন শেখ পরিবারের সদস্যরা সম্ভবত যারা এতদিন রাজনীতিতে আসবেন কি আসবেন না, কতটুকু সক্রিয় হবেন, শেখ হাসিনার পুত্রকন্যারা তারা রাজনীতিতে পূর্ণাঙ্গ সক্রিয় হয়ে উঠবেন, সেটাই স্বাভাবিক। কারণ রাজনৈতিক বিজয় ছাড়া তাদের পক্ষে আইনি লড়াই লড়েও তাদের বাপ মা নানা দাদার ভূমিতে ফিরে আসা সম্ভব না। বঙ্গবন্ধুর কন্যা, নাতি, নাতনি যে কাউকেই এখন দেশে ফিরতে হলে সেটা যে আদালতের মাধ্যমে নয়, বরং রাজপথের মাধ্যমে জনগণের আহ্বানে সম্ভব করতে হবে। সেটা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কোন দিকে ইঙ্গিত করেছে। দর্শক, রাজনীতির পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।